গান এক অপরাজিত একথা রবীন্দ্রনাথকে বলা মানায়। গান রচনা ছিল তার স্বতঃস্ফূর্ত সাবলীল এক আত্মমুখ্য। আর সেজন্যই বোধহয় তিনি পালকিতে বসে দারুণ গ্রীষ্মে গান লিখেছেন। টালমাটাল ঝড়ে, উত্তাল সাগরে, জাহাজের ডেকে দাঁড়িয়ে গান লিখেছেন। উদ্দাম ঝড়ে উদ্ভট পোশাক পরে শান্তিনিকেতনের প্রান্তরে গান রচনা করেছেন। আমরা অবাক হয়ে শুনেছি সেসব রচনা। বিদেশে ভ্রমণের সময় কবি নানাভাবে এক এক যাত্রায় বর্ষাকে দেখেছেন। 1916 সাল রবীন্দ্রনাথ জাপানি জাহাজ তোসামারে করে জাপানের পথে আমেরিকা যাত্রা করে। জাহাজ প্রকাণ্ড ঝড়ের মধ্যে পড়ল। রবীন্দ্রনাথ তার বর্ণনা দিতে গিয়ে লিখছেন এক জায়গায়, এমন বৃষ্টি এলো যে কোথায় গিয়ে একটু আড়াল পাওয়া যাবে তা খুঁজে পাওয়া গেল না। রাত 1:30টার সময় ক্যাবিনে এসে বিছানাটাকে এধার থেকে ওধারে টানাটানি করে শুলুম। বাদলের সঙ্গে মিথ্যা বিরোধ না করে তাকে মেনে নিলুম। আবার উঠে দাঁড়ালুম, বাদলের সঙ্গে তাল মিলিয়ে গান ধরলুম। একটা নতুন গানও তৈরি করলুম সেই রাত্রে। বর্ষাকালের শুরু থেকে শেষ এই পর্বটি রবীন্দ্রনাথের জীবনে নানা সময়ে নানা রচনাকে উৎসাহিত করেছে। আত্রাই নদীপক্ষের ঘটনা, গরমকাল যে বর্ষা আসছে, সেদিন আকাশ নতুন বর্ষার মেঘে ঘন, কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে। রবীন্দ্রনাথ নদী পেরিয়ে আম বাগানের মধ্য দিয়ে ছুটে আসছে। 1922 সাল জুলাই মাস। গায়ে লম্বা বর্ষার পোশাক, হাতে ছাতা, উদাসীন দৃষ্টি নিয়ে রবীন্দ্রনাথ দ্রুত বেগে ছুটছেন আর গুনগুন করে আবৃত্তি করছেন, যা পরে গানে পরিণত হল। পারিবারিক ঐতিহ্যে জমিদারি তেমন আগ্রহ না থাকলেও কবি নানা সময়ে জমিদারির কাজে নদীতে ভ্রমণ করছেন। 1897 সাল 24শে সেপ্টেম্বর তার নোট বইয়ে কবিতা হিসেবে ঢুকল। পরে গান হলো এটি। গানটিতে কোথাও ঝড় বৃষ্টির কথা নেই, কিন্তু কবি সেদিন অসম্ভব ঝড় বৃষ্টির মধ্যে লিখে ফেলেছিলেন এমন একটি গান যা বাঙালি বহু যুগ ধরে বয়ে নিয়ে চলেছে তার নিজস্ব সন্ধান। পারিবারিক আয়োজনে বাদ পড়েনি বর্ষাকালের প্রসঙ্গ। রবীন্দ্রনাথ প্রায় দেবালয় নামে একটি প্রতিষ্ঠানের সম্পাদকের বাড়ির ছাদে যেতেন। তিনি গেলেই সকলে জড়ো হতেন। আলোচনা, বক্তৃতা, কবিতা আর গান হতো তখন। 1909 সালের বর্ষাকাল। রবীন্দ্রনাথ সেখানে গেছেন, একটি প্রবন্ধ পাঠ করলেন। তা শেষ হতেই চারিদিক থেকে অনুরোধ আসতে লাগলো একটি গানের জন্য। শেষ বয়সে অসুস্থতার জন্য তিনি গান গাইতেন না, আর না হলে গানে তিনি না করতেন না। একটি ছোট খাতা বের করে সেদিন রবীন্দ্রনাথ গিয়েছিলেন, অনুষ্ঠান তো লেগেই থাকলো রবিকে কেন্দ্র করে। সেখানে বাদ যায়নি ঝড় বৃষ্টি। বর্ষামঙ্গল হবে কলকাতায়। প্রথম দিন জোড়াসাঁকোতে গুরুদেব তার উদাত্ত কণ্ঠে আবৃত্তি করলেন, কোথায় আলো, কোথায় ওরে আলো, বিরহা নলে জালো রে, তারে জালো, রয়েছে দ্বীপ, না আছে শিখা, এই কি ভালে ছিল রে লিখা, ইহার চেয়ে মরণ সে যে ভালো, বিরহা নলে প্রদীপ খানি জালো। কবিতাটি শেষ হতে শ্রোতাদের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, আমার ভিক্ষার ছবি কি পূর্ণ হবে না? তখন উত্তরবঙ্গের প্লাবন, ঝড় বৃষ্টি তুমি। রবীন্দ্রনাথ উঠে দাঁড়িয়ে বললেন, আপনার আবেদন জানাতে পারলে সাধ্যমতো চেষ্টা করব। সেই দর্শক হাত জোর করে বলে ফেললেন, কবির কণ্ঠে একটি গান শুনতে চাই। গুরুদেব বললেন, বিদেশে গিয়ে কণ্ঠটা হারিয়ে এসেছি। তবু তিনি গাইলেন। আনন্দে মাতোয়ারা হওয়াতেও
রবীন্দ্রনাথের বর্ষার গান। শান্তিনিকেতনে যখন চারদিক অন্ধকার করে মুষলধারে বৃষ্টি নামত, ছাত্র শিক্ষকরা দল বেঁধে বৃষ্টিতে ভিজতে বেরিয়ে পড়ত। যে ঘরে বসে থাকতো তাকে অন্যরা টেনে বের করে দিত। মাঠে নেমে বৃষ্টি ভিজতে ভিজতে ছেলেরা কেউ ধরত দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের হাতে, কেউ সাহস করে হাত দিতেন কোমরে। সুরে বেসুরে বোলপুরের ঘাট, মাঠ ঘাট বহুবার বর্ষায় শুনেছে সমবেত কণ্ঠ। সবাই মিলে যে যার মতো করে গাইত। জলের ধারার সঙ্গে মিলেমিশে দল বেঁধে সবাই খোয়াই নদীতে গিয়ে সেই উল্লাস পর্যায়ে রীতি টানত। রবীন্দ্রনাথের গানের সঠিক বা ভুল সুর প্রয়োগও বর্ষাকালের হাতে রয়েছে জানি। এক জায়গায় রবীন্দ্রনাথ বলছেন, অনেকে ভুলে গিয়ে আমার গান অন্য সুরে গায় আর আমার উপরে দোষ চাপায়। নিজের স্মৃতিশক্তির উপর বিশ্বাস নেই বলে প্রতিবাদও করতে সাহস পাইনি। একটা গান আমার স্পষ্ট মনে আছে, বেহাগে সুর বসিয়েছি আর শুনি মেয়েরা গাইছে মল্লারে, হায় রে আমার শনিগ্রহ। এখানে যে গানটির কথা রবীন্দ্রনাথ বলছেন সেটি হল ঠাকুরবাড়ির অন্দরমহল, রবীন্দ্রনাথ ও তার পরিবার, সঙ্গে পারিবারিক ঐতিহ্য। সে সময় মানে 1884 সালের আগে পরেও রবীন্দ্রনাথ বৃষ্টির ধারাপাত থেকে বেরোতে পারেননি। তারিখ এখানে মুখ্য নয়। সেদিন কবির পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। জোড়াসাঁকোর বাড়িতে উৎসবের সমারোহে দিনটি পালিত হতো। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তার দুই ভাই সত্যেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথকে নিয়ে আচার্যের আসনে বসে আছেন। মাউথ অর্গান নিয়ে বসেছেন জ্যোতিরিন্দ্রনাথ। উপাসনা শেষ হলো। রবীন্দ্রনাথ দাঁড়িয়ে পড়লেন। বাবার সামনে দাঁড়িয়ে সেদিন তিনি উচ্চারণ করলেন, কবির বর্ষার গানে তার কবিসত্তার দিকটাই প্রধান। কখনো কখনো সেখানে ধরা দিয়েছে নিজস্বতার নিদর্শন। একই দিনে বর্ষা নিয়ে দুটো গান লিখেছেন, এমনটাও তো আমরা তার রচনা ঘাটলেই দেখতে পাই। প্রতীক্ষা, বিরহ, দহন, স্মৃতিপটে নানা ছবি নিয়েই কবি একের পর এক বর্ষার গান রচনা করেছেন, যার মোট সংখ্যা প্রায় 116টি। এই প্রতিটির পেছনেই নানা গল্প ব্যাখ্যা, তো কোনোটা আবার নিছক সৃষ্টিসত্তার প্রমাণস্বরূপ। মানুষের আদিম আত্মীয়তার কথা, যা সংবেদনশীলতায় মানুষকে প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেয়, এমন গান তো তিনি আষাঢ় মাসে লিখেছেন। নৃত্য রবীন্দ্রনাথকে গান লিখতে সাহায্য করেছে, আর তা যখন কাকতালীয়ভাবে বর্ষাকালের সঙ্গে মিলে গেছে, তখন তার আবেদন যেন অন্য সুরে কথা বলে। রবীন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র শচীন্দ্রনাথের সঙ্গে বিশেষ বন্ধুত্ব ছিল রবীন্দ্রনাথের বন্ধু শচীন্দ্র মজুমদারের ছেলে সরোজের। একদিন গুরুদেবের আশ্রমে রাত্রিবেলা লণ্ঠন নিয়ে ছোটাছুটি, সরোজ বিছানায় শুয়ে বেহুশ। গুরুদেব তার পাশে একটা মোড়াতে বসে আছেন, নিমেষ চোখে সরোজের দিকে তাকিয়ে। সামনে কয়েকটা ওষুধের শিশি। ডাক্তার এসে নাড়ি টিপে বললেন, সরোজ আর নেই। সকাল হয়ে গেল সৎকারের কাজ সারতে সারতে। সেই রাত্রে রবীন্দ্রনাথ লিখলেন, আজ বর্ষার রূপ ফেরে মানবের মাঝে। জীবনবোধেও বর্ষা কবিকে প্রভাবিত করেছে। এসরাজ হাতে বসে আছেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। বাইরে বৃষ্টি হচ্ছে, বাতাসে গাছের পাতার শব্দ হচ্ছে। ছিন্ন পত্রাবলীর 209 নম্বর চিঠিতে রবীন্দ্রনাথ এক বর্ষাকালকে স্মরণ করে লিখেছেন, আমি গান গাইছিলাম, গলাটা বেশ ছিল। ভাবছিলাম সুর ও ভাবের যে একটা অপূর্ব রাজ্য, তাকে কেবলই আমার মনে। আমি মনে করি মানুষের যথার্থ স্বাভাবিক অবস্থাই হচ্ছে একটি প্রবল নিষ্ঠার মধ্যে আপনার সমস্ত জীবনকে ঐক্যবন্ধনে বদ্ধ করবার ইচ্ছা।
সেদিন গিয়েছিল। রবীন্দ্রনাথের জীবনের প্রতিটি পদক্ষেপে জীবন এবং মৃত্যু নানাভাবে খেলা করেছে। তিনি কখনোই মৃত্যুকে হেরে যেতে দেননি, ঠিক যেমনভাবে জীবন তার কাছে কখনো প্রাধান্য পায়নি মননের বৈভব থেকে বেশি। আর সেই জন্যই তো আমরা সবাই বর্ষাকেও এক এক সময় জীবন মৃত্যুর একটি ভাবধারা বলে মেনে নিই, আর কবির ভাষায় সমস্বরে গাইতে চাই।